জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007। কোর্সের নাম জীববৈচিত্র্য ও বিবর্তন। এটি আমার 9 নম্বর লেকচার। লেকচারের শিরোনাম জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শেষ অংশটি এখানে আছে। আমি রাশিদা বেগম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমাদের বিষয় হবে জার্মপ্লাজম সংরক্ষণ। আমরা যদি জার্মপ্লাজম কি বলতে যাই, তাহলে আমরা বলবো এটি হচ্ছে জার্ম সেল, যেটি বংশধারার বৈশিষ্ট্যগুলি বহন করে, অর্থাৎ এটি ডিএনএর অংশ, জিন। জার্মপ্লাজমের সংজ্ঞা আকারে যদি আমরা বলি, তাহলে বলতে পারি plant or animal material such as seeds, pollen, rootstock or sperm that is collected and stored chiefly for future use in breeding, conservation or research. অর্থাৎ জার্মপ্লাজম আমরা সিড গুলোকে বলতে পারি, পোলেনকে বলতে পারি, এগকে বলতে পারি, শুট টিপকে বলতে পারি, রুট টিপকে বলতে পারি, স্পার্মকে বলতে পারি। এগুলো সবই হচ্ছে জার্মপ্লাজম। এখানে আমি একটি কথা বলতে চাই, জার্মপ্লাজম সংরক্ষণ নিয়ে আমরা আজকে পড়ব। অনেক কিছুই আছে এখানে, তবে জার্মপ্লাজম সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মধ্যে অনেক মিল আছে, প্রায় একই কথা। তাহলে আমরা চলে যাই জার্মপ্লাজম সংরক্ষণ বা কৌলিক সম্পদ সংরক্ষণে। কয়েকটি প্রতিষ্ঠানের নাম আমরা দেখে নেব যারা জার্মপ্লাজম সংরক্ষণ করে থাকে। BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটি গাজীপুরে অবস্থিত। এখানে প্রায় 7000 ধানের জার্মপ্লাজম সংরক্ষিত আছে। BJRI, এটি বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটি শেরেবাংলা নগর, ঢাকাতে অবস্থিত। এখানে পাটের জার্মপ্লাজম আছে এবং বলা হচ্ছে 5462টি জার্মপ্লাজম সংরক্ষিত আছে। BTRI, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত। এখানে 40 ধরনের চায়ের জার্মপ্লাজম সংরক্ষিত আছে। BARI, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটি গাজীপুরে অবস্থিত। এখানে ধান, পাট, আখ ও চা ছাড়া অন্যান্য ফসলের জার্মপ্লাজম সংরক্ষণ করা হয়। BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটি চট্টগ্রামে অবস্থিত এবং এখানে প্রায় 200 জাতের বৃক্ষের জার্মপ্লাজম সংরক্ষিত আছে। বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট, এটি ঈশ্বরদীতে অবস্থিত। 797টি জার্মপ্লাজম এখানে সংরক্ষিত আছে। জার্মপ্লাজম সংরক্ষণের দুটি সাধারণ পদ্ধতি হচ্ছে ইনসিটো কনজারভেশন এবং এক্সিটো কনজারভেশন। ইনসিটো কনজারভেশন নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে ডিটেইলস বলেছি এবং আমি আশা করি তোমরা ভালো
ভাবে বুঝতে পেরেছো বিষয়টি। এক্সিটু কনজারভেশন নিয়ে আজকে বেশি আলাপ করব। ইন সিটু কনজারভেশন হচ্ছে অন সাইট কনজারভেশন, অর্থাৎ তার নিজস্ব কোনো প্রজাতির নিজস্ব আবাসস্থলে তাকে সংরক্ষণ করা। এক্সিটু কনজারভেশন হচ্ছে কোনো প্রজাতিকে তার আবাস থেকে বাইরে এনে সুবিধাজনক জায়গায় তাকে উপযুক্ত পরিবেশ দিয়ে সংরক্ষণ করা। এখানে আমরা যে জার্ম প্লাজম কনজারভেশনটা বলবো, সেটি জার্ম প্লাজমটি কালেক্ট করা হয় সাধারণত কৃষি কাজে নিয়োজিত যে প্রজাতিগুলো সেগুলো এবং বুনো প্রজাতিগুলো থেকে, এবং এই পদ্ধতিটি অনেক সহজ এবং সস্তা। এর মধ্যে প্রধান একটি বিষয় আছে যেটাকে বলে ইন ভিট্রো কালচার। এটি নিয়ে আমরা পরে আরো বিস্তারিত জানতে পারবো। আমি আসি ইন সিটু কনজারভেশনটা ছবির মাধ্যমে তোমাদেরকে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। এটি একটি বনের ছবি, সম্ভবত সুন্দরবনের ছবি। এটি হরিণের আবাসস্থল। হরিণকে তার নিজের জায়গায় রেখে পুরো বনটিকে যদি আমরা সংরক্ষণ করি, তাহলে এই বনের যত জীববৈচিত্র্য আছে সবই সংরক্ষিত হবে। এটিকে বলা হয় ইন সিটু কনজারভেশন। এখানে আরেকটি কথা বলতে চাই, এই ছবিটি পাঠিয়েছে আমার এক ছাত্রী, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের উদ্ভিদবিদ্যা বিভাগের অনার্সের একটি ছাত্রী সুমাইয়া আক্তার। সে আমাকে এঁকে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ ছবিটির জন্য। এক্স সিটু কনজারভেশন নিয়ে আজকে আমরা বেশি বেশি কথা বলবো। এক্স সিটু কনজারভেশন আগেই বলেছি আউটসাইড, তার নিজের পরিবেশ থেকে বাইরে নিয়ে আসা। এক্ষেত্রে বীজ ব্যাংক, উদ্ভিদ ব্যাংক, এগুলো হচ্ছে এক্স সিটু কনজারভেশনের উদাহরণ। বীজ ব্যাংক যেখানে বীজ সংরক্ষণ করা হয়, উদ্ভিদের বীজ সংরক্ষণ করা হয়। এই বীজগুলিকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অর্থোডক্স, একটি হচ্ছে রিক্যালসিট্র্যান্ট। অর্থোডক্স বীজ হচ্ছে আমাদের আশেপাশের ফসল জাতীয় উদ্ভিদের প্রায় সকল ফসলের বীজই অর্থোডক্স। এটি 5% আর্দ্রতায় সজীব থাকে। আর্দ্রতা এর চেয়ে কমে গেলে এটির সজীবতা হ্রাস পায়। রিক্যালসিট্র্যান্ট বীজ হচ্ছে 12 থেকে 30% আর্দ্রতায় সজীব থাকে। লেবু, কোকো, কফি, পাম, রাবার, নারিকেল ইত্যাদি এই ধরনের বীজ। এর চেয়ে কম আর্দ্রতায় এটি সজীবতা লোপ পায়। সংরক্ষণের প্রকারভেদ, 3 ভাবে সংরক্ষণ করা হয়: বেস কালেকশন, অ্যাক্টিভ কালেকশন, ওয়ার্কিং কালেকশন। বেস কালেকশন হচ্ছে -20°C তাপমাত্রায়, এটি আর্দ্রতায় হবে না, তাপমাত্রায় হবে। দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং এক্ষেত্রে 5 থেকে 10 বছর পর পর বীজের ভায়াবিলিটি চেক করা হয়। যদি দেখা যায় 95%-এর নিচে চলে গেছে ভায়াবিলিটি, তাহলে ওই বীজগুলো আর কাজে আসে না, তখন পুনরুৎপাদন করা হয়। অ্যাক্টিভ কালেকশন হচ্ছে 5 থেকে 8% আর্দ্রতায় 0° তাপমাত্রায় বীজকে 5 থেকে 10 বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়। সাধারণত
প্রজননবিদরা তাদের কাজের জন্য, গবেষণার জন্য এই সংরক্ষণটি করে থাকে। ওয়ার্কিং কালেকশন হচ্ছে 10% আর্দ্রতায় 5 থেকে 10 ডিগ্রি তাপমাত্রায় 3 থেকে 5 বছর এই বীজ সংরক্ষণ করা হয়। এটিও ফসলের উন্নয়নে এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরবরাহের জন্য এই বীজগুলোকে সংরক্ষণ করা হয়। এটিও প্রজননবিদরা সংরক্ষণ করে থাকে। উদ্ভিদ ব্যাংক দু রকম আছে, অর্চার্ড, বোটানিক্যাল গার্ডেন, যেখানে উদ্ভিদগুলোকে জীবন্ত অবস্থায় তাদেরকে সংরক্ষণ করা হয়, সেটি হচ্ছে উদ্ভিদ ব্যাংক। অর্চার্ড হচ্ছে যেখানে ফলের গাছ লাগানো হয় বা ফলের বাগান। এটি সাধারণত বাণিজ্যিকভাবে তৈরি করা হয় এবং সেখানে যে গাছগুলো থাকে সেগুলোকে জার্মপ্লাজম হিসেবে সংরক্ষণ করা হয়। এক্সিটো সংরক্ষণের আরেকটি সংরক্ষণ হচ্ছে, আমরা আগে বলেছি, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে তোমাদেরকে আগে অনেক কথা বলেছি। এখানে দেখতে পাচ্ছ বোটানিক্যাল গার্ডেনে কিছু উদ্ভিদকে তাদের প্রয়োজনীয় পরিবেশ দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এটি টিস্যু কালচারের একটি ল্যাব, যেটি ইন ভিট্রো বলা হয় যেটিকে। এবার আসি ইন ভিট্রো কনজারভেশনটা কি। এটি হচ্ছে কোষ, কলা, উদ্ভিদাংশ, বীজ ইত্যাদিকে যদি কোনো গ্লাসের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে, পেট্রি ডিশের মধ্যে, অর্থাৎ ল্যাবরেটরিতে প্রয়োজনীয় পরিবেশ দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয় বা সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় ইনভিট্রো। ইনভিট্রোতে 3 রকম প্রিজার্ভেশন আছে। ক্রায়ো প্রিজার্ভেশন, যেটাকে ফ্রিজ প্রিজার্ভেশনও বলে, কোল্ড স্টোরেজ, লো প্রেশার অ্যান্ড লো অক্সিজেন স্টোরেজ ইন দ্য ফর্ম অফ সিডস। ইনভিট্রো আর ইনভিভো একটি শব্দ চলে আসে, কি এই দুটি বোঝানোর জন্য এই ছবি দুটো দিয়েছি। এখানে দেখো টিস্যু কালচার করা হচ্ছে, এটি হচ্ছে ইনভিট্রো, অর্থাৎ কোনো একটা টেস্ট টিউবের মধ্যে কাজটি করা হচ্ছে, উদ্ভিদের বাইরে, দেহের বাইরে। এটি হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর দেহের ভেতরে একটি ইনজেকশন পুশ করা হচ্ছে, এটি হচ্ছে ইন ভিভো এই পদ্ধতিটা, আর এটা হচ্ছে ইন ভিট্রো। এবার আসো ইন ভিট্রো পদ্ধতিতে ক্রায়ো প্রিজার্ভেশনটা কিভাবে হয়। 4 ভাবে হয়। একটি হচ্ছে স্লো ফ্রিজিং মেথড, যেখানে 0 ডিগ্রি থেকে -100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা দেয়া হয়। এখানে ভাজক কলা, ভ্রূণ, উদ্ভিদাংশ ইত্যাদি সংরক্ষণ করা হয়। র্যাপিড ফ্রিজিং মেথড, -300 থেকে -1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একই ভাজক কলা, ভ্রূণ বা উদ্ভিদাংশকে তরল নাইট্রোজেনে ডুবিয়ে এবং এই তাপমাত্রাটি প্রয়োগ করে সংরক্ষণ করা হয়। স্টেপ ওয়াইজ ফ্রিজিং মেথড, 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উদ্ভিদাংশকে সংরক্ষণ করা হয়। ড্রাই ফ্রিজিং মেথড, উদ্ভিদাঙ্গকে বায়ুশূন্য অবস্থায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিমায়িত করে রাখা হয়। কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনাটি কি? এখানেও নিম্ন তাপমাত্রায়, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 9 ডিগ্রি তাপমাত্রায় বিশিষ্ট
কোনো উদ্ভিদকে বা তার কোষকে বা কলাকে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণে উদ্ভিদের বা কলার বৃদ্ধি বন্ধ না করে বৃদ্ধিটা কমিয়ে আনা হয়। উদাহরণস্বরূপ বলা যায় স্ট্রবেরিকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। লো প্রেসার এন্ড লো অক্সিজেন স্টোরেজ, এখানে হচ্ছে ফুল ফল শাক সবজি ইত্যাদির অংশ, উদ্ভিদাংশ বা কলা, এগুলো এই এই পদ্ধতিতে প্রিজার্ভ করা হয়। এখানে উদ্ভিদের পারিপার্শ্বিক গ্যাসের চাপ প্রথমে হ্রাস করা হয়, সাথে সাথে অক্সিজেনের আংশিক চাপও কমানো হয় অন্য একটি নিষ্ক্রিয় গ্যাস দিয়ে, যেমন নাইট্রোজেন দিয়ে কমানো যেতে পারে। এবার উভয় পদ্ধতি একসাথে করে চাপ কমিয়ে এই উদ্ভিদাংশগুলোকে সংরক্ষণ করা হয়। এটিও দীর্ঘ মেয়াদের জন্য। এখানে দুটি পদ্ধতি একত্রিত করা হয়, লো প্রেসার এন্ড লো অক্সিজেন। এটিও লো অক্সিজেন প্রেসার, অর্থাৎ অক্সিজেনেরও প্রেসারটা কমিয়ে আনা হয়। এবার আসো পোলেন ব্যাংক। পোলেন ব্যাংক মানে হচ্ছে পরাগ রেণু কিভাবে সংরক্ষণ করা হয়, তার কয়েকটি ধাপ আছে। যেমন আমি যখন রেণুটি কালেক্ট করব তখন প্রথমে সুস্থ সবল উদ্ভিদটি নির্বাচন করব, তারপরে রেণু সংগ্রহ করে তার উপরে নাম তারিখ লিখে তাকে লেবেলিং করব। 24 ঘন্টা ফ্রিজের মধ্যেই শুকানো হবে, এটিকে ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরে শুকানো হয়। তারপরে এগুলিকে ক্যাপসুলের ভেতরে মুড়িয়ে, ক্যাপসুলগুলোকে প্লাস্টিকে মুড়িয়ে কৌটায় রাখা হয়। ক্যাপসুলগুলোকে পরাগরেণু ব্যাংকে সংরক্ষণ করা হয়। ফিল্ড জিন ব্যাংক, অর্থাৎ মাঠে যে উদ্ভিদগুলো আছে এগুলি জিনের অংশ, অর্থাৎ এদেরকে জিন বলা হচ্ছে, কারণ এদের ভেতরে যে কোষ আছে তার ভেতরে যে ডিএনএ আছে তার ভেতরেই জিন আছে। এই পদ্ধতিতে জার্মপ্লাজম সংরক্ষণ করা হয়। এটি অবশ্য একটু ব্যয়বহুল, কারণ অনেক জমি লাগে এবং এটা পরিচর্যা করতে অনেক খরচ হয়। এখানকার আবহাওয়া ঠিক রাখতে হয়। আবার এটি সুবিধাও আছে, সহজেই কয়েকটি প্রজাতির মধ্যে পার্থক্য নির্বাচন করা যায়। এখানে মাটি, বায়ু, পানি, উপযুক্ত পরিবেশটি উদ্ভিদটি পেয়ে থাকে, এই জন্য এটি অনেকটা সহজ। এবারে আসো আমরা বায়োডাইভার্সিটির শেষ অংশে চলে এসেছি। এখানে কতগুলি প্রতিষ্ঠান আছে, তাদের কর্মকাণ্ডগুলো, তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা জানব। প্রথমেই আসি IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটি 5 অক্টোবর 1948 সালে ফ্রান্সে প্রতিষ্ঠা লাভ করেছিল। এদের কাজ হচ্ছে রেড ডাটা বুক তৈরি করা এবং পৃথিবীর সকল জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য মানুষকে প্রভাবিত করা এবং সচেতনতা বৃদ্ধি করা, এটি তাদের কাজ।
এটার ফাউন্ডার ছিলেন জুলিয়ান হাক্সলে। এটার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে। বর্তমানে 1400 সদস্য সংখ্যা এবং 170 দেশ এর সদস্য। এর 6টি কমিশন আছে: শিক্ষা সংক্রান্ত কমিশন, জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকা সংক্রান্ত কমিশন, পরিবেশ সম্পর্কিত আইন, নীতিমালা এবং প্রশাসন সংক্রান্ত কমিশন, পরিবেশ বিজ্ঞান বিষয়ক কমিশন, সার্ভাইভাল সার্ভিস কমিশন, পরিবেশ পরিকল্পনা সংক্রান্ত কমিশন। এর কাজ, এখানে অনেকগুলো কাজ দেখানো হয়েছে। সব কাজের মূল কথা হচ্ছে উদ্ভিদ প্রজাতি বা প্রাণী প্রজাতিকে সংরক্ষণ করা এবং সুন্দর একটি পৃথিবী উপহার দেয়া। বিজনেস ইকোনমিক্স। কোন দেশের বা আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কোন প্রজাতিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে বা তার সঠিক ব্যবহার নিশ্চিত করা এর কাজ। ইকোসিস্টেম ম্যানেজমেন্ট। ইকোসিস্টেম বলতে আমরা বুঝি পরিবেশের এমন একটি চক্র যেখানে অনেকগুলো ধাপ আছে, প্রতিটা ধাপে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী আছে, তাদের মাধ্যমে শক্তি পরিচালিত হয়। এই শক্তির উৎস এবং পরিচালন যাতে ঠিক মতো হয়, পরিবেশের ইকোসিস্টেমের কোথাও যেন কোনো সমস্যা না হয়, কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষতি না হয়, সেটি দেখা এদের কাজ। এনভায়রনমেন্টাল ল। প্রজাতিকে বাঁচানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য ল তৈরি করা, তার প্রয়োগ, এগুলো তাদের বিষয়। ফরেস্ট কনজারভেশন, বন সংরক্ষণ, জেন্ডার, গ্লোবাল পলিসি, এগুলো তোমরা নিশ্চয়ই বুঝেছো। ম্যারাইন অ্যান্ড পোলার, সামুদ্রিক প্রজাতিগুলো এবং মেরু প্রজাতিগুলো, মেরুতে যে সমস্ত মেরু এলাকার উদ্ভিদ প্রাণী আছে তাদেরকে সংরক্ষণ করার জন্য, দূষণমুক্ত রাখার জন্য যা করার দরকার সেটি তারা করে। প্রোটেক্টেড এরিয়া সম্পর্কে, বিভিন্ন দেশের প্রোটেক্টেড এরিয়া সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করে এবং সেটিকে নিয়ন্ত্রণ করে। সায়েন্স অ্যান্ড নলেজ। যেহেতু বায়োডাইভার্সিটির প্রত্যেকটি জিনিস বিজ্ঞান নির্ভর, জীববৈচিত্র্যকে বাঁচাতে হলে বিজ্ঞানের শিক্ষা নিতে হবে। সেজন্য শিক্ষা বিষয়ক কার্যক্রম তারা পরিচালিত করে। সোশ্যাল পলিসি, স্পিসিস, ওয়াটার, ওয়ার্ল্ড হেরিটেজ। যে ফ্রেশ ওয়াটার আছে সেটির সদ্ব্যবহার, নিশ্চিতকরণ, প্রজাতির সংরক্ষণ, পৃথিবীর হেরিটেজ যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ এদের কাজ। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, WWF,
এটি একটি ফান্ড। এটি 29 এপ্রিল 1961 সালে প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। হেডকোয়ার্টার গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এখানে জলবায়ু বিষয়ক, খাদ্য বিষয়ক, বন বিষয়ক, ফ্রেশ ওয়াটার বিষয়ক এবং ওশেন বা সমুদ্র বিষয়ক এবং ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী বিষয়ক যত প্রকল্প আছে তাদের দেখাশোনা করা, তাদের অর্থায়ন করা, তাদের সহযোগিতা করা এদের কাজ। ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার WCMC এটি 2000 সালের 8 জুলাই প্রতিষ্ঠিত হয়। এর প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, হেডকোয়ার্টার ইউনাইটেড কিংডম। এটা মূলত এদের কাছে তথ্য জমা আছে। 80,000-এর বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তথ্য ডাটাবেজে জমা আছে। কারো কোনো তথ্য প্রয়োজন হলে, কোনো উদ্ভিদ বা প্রাণী প্রজাতির তথ্য প্রয়োজন হলে তারা সেখানে সহযোগিতা করে বা তাদের কাছে পাওয়া যায়। ম্যাপ, ডিজিটালাইজড ডাটা পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলগুলি, হটস্পটগুলির অবস্থান কি, সেখানে কত প্রজাতি আছে, কত প্রজাতির উদ্ভিদ আছে, প্রাণী আছে, কোনটি হুমকিগ্রস্ত, কোনটি এক্সটিংক্ট, সব তথ্য তাদের কাছে আছে। এই তথ্যগুলি ব্যবহার করা যায়। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ, UNICEF, ফাউন্ডার মরিস পেট, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। এটি শিশুদের নিয়ে কাজ করে এই সংস্থাটি। এখানে শিশুদের যত রকমের চাহিদা আছে সেটি দেখা হয়। শিশুদের উন্নয়ন, বিশেষ করে দারিদ্র বেষ্টিত দেশগুলোর শিশুদের উন্নয়নে কাজ করে থাকে। চাইল্ড প্রোটেকশন অ্যান্ড ইনক্লুশন, শিশুকে রক্ষা করা হয় বিভিন্ন সমস্যা থেকে, দুর্ঘটনা থেকে। এবং ইনক্লুশন, শিশুদেরকে এই প্রতিষ্ঠানের আওতায় আনা হয়। চাইল্ড সার্ভাইভাল, শিশুদের বেঁচে থাকার জন্য, সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যা করা দরকার সেটি নিয়ে তারা কাজ করে। এডুকেশন, শিশু শিক্ষা, সোশ্যাল পলিসি, ইউনিসেফ ইন ইমার্জেন্সিস, এসব বিষয়গুলি নিয়ে তারা কাজ করে থাকে। জেন্ডার, এ বিষয়ে কথা হচ্ছে কন্যা শিশু এবং ছেলে শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং কন্যা শিশু তার অধিকার নিয়ে কাজ করছে এরা। ইনোভেশন ফর চিলড্রেন, শিশুর চাহিদা মোতাবেক নতুন নতুন জিনিস আবিষ্কার করা। সাপ্লাই অ্যান্ড লজিস্টিক, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, শিশুদের সুস্থ সবলভাবে বেড়ে ওঠা,
প্রকৃত মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এরা করে থাকে, অর্থায়ন করে থাকে এবং বিভিন্ন গবেষণামূলক কাজও করে থাকে। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস স্ট্র্যাটেজি EAS, জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত নীতিমালা। এটা একটি কৌশল যাতে করে মানুষ জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারে। কোনো দেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হলে শুধু আইন এবং আইনের প্রয়োগ করে সেটি করা সম্ভব নয়, কারণ বিশাল জনগোষ্ঠী যদি বুঝতে না পারে, জীববৈচিত্র্যের মূল্যায়ন করতে না পারে, তাহলে কোনোভাবেই আইন দিয়ে এটি করা সম্ভব নয়। তাই এমন একটি কৌশল নিতে হবে যাতে করে সকল মানুষ জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং তার অবদান বুঝতে পারে। জীববৈচিত্র্য না থাকলে কি হবে সেটিও অনুধাবন করতে পারে। এমনই একটি কৌশল নেওয়া জরুরি। ঠিক সেরকম একটি কৌশল হচ্ছে পরিবেশগত কৌশল। এখানে দু ধরনের শিক্ষার কথা বলা হয়েছে। একটি হচ্ছে প্রচলিত নিয়ম অনুযায়ী শিক্ষা, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে জীববৈচিত্র্য সম্পর্কে যদি অংশ পাঠ্যক্রমের ভেতরে আওতায় আনা হয়, তাহলে সেটি শিক্ষার অংশ হয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে। আরেকটি হচ্ছে অপ্রচলিত নিয়ম অনুযায়ী শিক্ষা, অর্থাৎ দেখতে দেখতে শেখা। পার্ক, চিড়িয়াখানা, টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকা ইত্যাদিতে যদি জীববৈচিত্র্য সম্পর্কে লেখা থাকে বা বোঝানো যায় মানুষকে এগুলোর মাধ্যমে, তাহলে মানুষ সচেতন হবে এবং প্রভাবিত হবে। নিজের প্রয়োজনে মানুষ তখন জীববৈচিত্র্যকে সংরক্ষণ করবে এবং সংরক্ষণ করতে এগিয়ে আসবে। CITES, the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora, বিপদাপন্ন বন্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদের ব্যবসা সংক্রান্ত আন্তর্জাতিক প্রথা এটি। এটিও সুইজারল্যান্ডে অবস্থিত। 1 জুলাই 1975 কার্যকর হয়েছে এবং 1973 3 মার্চ এটি চুক্তিবদ্ধ হয়েছিল। মোট সদস্য দেশের সংখ্যা 181টি। প্রায় 35,000 বন্য উদ্ভিদ ও প্রাণীর উপর কাজ করেছে। এখানে 3টি অ্যাপেন্ডিক্স আছে, যেটি আমদানি রপ্তানির জন্য প্রজাতি সমূহের উপর কার্যকর। অ্যাপেন্ডিক্স 1, কিছু কিছু প্রজাতি যেমন এশিয়ান হাতি, আমেরিকান বানর, কচ্ছপ, সাগরের কুমির এগুলি আমদানি রপ্তানি করা নিষিদ্ধ। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে
যেতেও পারবে না, আসতেও পারবে না। যে যেখানে আছে সেখানেই থাকবে। অ্যাপেন্ডিক্স 2, যে সকল প্রজাতি এখনো বিপদাপন্ন নয়, বিড়াল, ডলফিন, তিমি, ক্যাকটাস, অর্কিড, এগুলির উপরেও আমদানি রপ্তানিতে তারা নিয়ন্ত্রণ করে। অ্যাপেন্ডিক্স 3, এক দেশে দুর্লভ কিন্তু অন্য দেশে বিস্তৃত এমন প্রজাতির উপরে কোনো নিষেধাজ্ঞা নেই, অর্থাৎ এটি এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি হতে পারবে, কিংবা কোনো দেশ ইচ্ছে করলে অন্য দেশ থেকে আমদানি করতে পারবে। এই আমদানি রপ্তানিটির উপর নিষেধাজ্ঞা নেই, কারণ যে দেশে এই কোনো প্রজাতি দুর্লভ হয়েছে সেখানে যাতে আরো বিস্তৃত হতে পারে, বিস্তৃতি লাভ করতে পারে, নতুন করে স্থাপিত হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে এবং পৃথিবীর জীববৈচিত্র্যে সংযোজিত হতে পারে, সেই জন্যই এতে আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সিবিডি, এই কথাটি আমরা অনেকবার পড়েছি এর আগেও, কিন্তু আমি ব্যাখ্যা করিনি কারণ আমরা শেষের দিকে এসে এটি পড়ব। এটি ড্রাফটেড হয়েছিল 22 মে 1992, চুক্তি সই হয়েছিল 5 জুন 1992 থেকে 4 জুন 1993, রিও ডি জেনেরো, ব্রাজিল। কার্যকর হয়েছে 29 ডিসেম্বর 1993। দেশের সংখ্যা, সদস্য সংখ্যা বা যারা যোগদান করেছিল 196টি দেশ। বাংলাদেশও এই চুক্তিতে অন্তর্ভুক্ত আছে। এর প্রধান কাজ জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করা, জীববৈচিত্র্য মূল্যায়ন করা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং নিয়ন্ত্রণ, মৌলিক সম্পদ বা জার্মপ্লাজমের ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা, অর্থাৎ যাতে করে মৌলিক সম্পদের অতি ব্যবহার না হয় বা অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখা, বিভিন্ন দেশের সরকার বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রযুক্তির বিনিময় করা, কারণ প্রযুক্তি নির্ভর হয়েছে সবকিছু। প্রযুক্তির মাধ্যমে আমরা কোনো প্রজাতিকে সহজেই সংরক্ষণ করতে পারি। জীববৈচিত্র্যে যারা নিয়োজিত, যারা এটি নিয়ে কাজ করছেন, এই ধরনের ব্যক্তিকে বা গোষ্ঠীকে কারিগরি, বৈজ্ঞানিক এবং আর্থিক সহায়তা প্রদান করা, জীববৈচিত্র্য বিষয়ক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। সর্বোপরি বলতে হবে, জীববৈচিত্র্য রক্ষার জন্য বা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বা মৌলিক সম্পদ সংরক্ষণের জন্য মানুষকে প্রভাবিত করা এবং সচেতন করা, এটি হচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের মূল কথা। এর কয়েকটি চুক্তি আছে যেগুলি খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দ্য কার্টাজেনা প্রোটোকল অন বায়োসেফটি, নাগোয়া প্রোটোকল, গ্লোবাল স্ট্র্যাটেজি ফর প্ল্যান্ট কনজারভেশন,
আজকে আমাদের বায়োডাইভার্সিটি ক্লাসটি শেষ হয়ে গেল। আশা করছি তোমরা জীববৈচিত্র্য সম্পর্কে যথেষ্টই বুঝতে পেরেছো। আমাদের জীববৈচিত্র্য আমাদের বাঁচার প্রধান উপাদান। আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জীববৈচিত্র্যের উপরে নির্ভর করছি। আমরা প্রত্যেকে ইকোসিস্টেমের মধ্যে আছি, কাজেই ইকোসিস্টেমের কোনো একটি স্তর বিলুপ্ত হলে, ধ্বংস হলে, নষ্ট হলে শক্তি স্তরটি নষ্ট হয়ে যাবে। কাজেই আমরা পরিবেশকে বাঁচিয়ে রাখবো, জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখবো, সবুজ একটি পৃথিবী আমাদের হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।